ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ কন্ট্রাক্ট, রেমিডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। ধরেন আপনি কারোর সাথে একটা চুক্তি করেছেন, চুক্তিটা কি? তাকে আপনি একটা 10 বস্তা চাল দিবেন, কিন্তু সে কি করলো? চুক্তিটা ভঙ্গ করলো, সে নিবে না বলছে। তো এখন আপনার প্রতিকার কি? এই প্রতিকারগুলো আমরা এখন পড়বো। রেমেডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, মানে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে কি কি প্রতিকার আছে। তাহলে আমরা প্রথম যে প্রতিকারটা পড়বো সেটা হচ্ছে যে 1 এক দিয়ে লেখেন, rightfully rescinded contract এটা হচ্ছে সংক্ষেপে লিখতেছি, entitled to compensation। এটা বলা আছে সেকশন 75 এ, ঠিক আছে? তো দেখেন, rightfully rescinded contract entitled to compensation, আমি মূল শব্দটা লিখেছি। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে আপনার, আপনি কি করলেন? একটা কন্ট্রাক্ট, আপনি একজন গায়ক, আপনি 10 দিনের জন্য একটা অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চুক্তি করলেন। তৃতীয় দিন গান গাওয়ার পরে আপনি অসুস্থ হয়ে পড়লেন। তাহলে আপনার অসুস্থ হয়ে পড়াটার কারণে আপনি কি করলেন? ওই কন্ট্রাক্ট যেটা আছে ওই কন্ট্রাক্টটা রেসিন্ড করলেন। রেসিন্ড মানে কি? রদ করলেন। আমরা কন্ট্রাক্ট রদ করি কোন সেকশনের মাধ্যমে? সেকশন 35 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে। সেকশন 35 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে। এখন রদ করলাম, রদ করার পরবর্তীতে আমি তো কন্ট্রাক্টটা রাইটফুলি রেসিন্ড করেছি। এখন আমি যে 7 দিন গান গাইনি সেই জন্য তো আমি টাকা পাবো না, কিন্তু আমি যে 3 দিন গান গেয়েছিলাম, 3 দিন পরে যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এই 3 দিনের জন্য আমি টাকা পাবো না। এই সেকশনটা বলতেছে হ্যাঁ, আপনি কন্ট্রাক্টটা রাইটফুলি রেসিন্ড করলে, অর্থাৎ রদ করলে, যথাযথভাবে রদ করলে, আপনি যেই 3 দিনের জন্য গান করেছেন ওই 3 দিনের জন্য আপনি ক্ষতিপূরণ পাবেন। সেটা বলছে রাইটফুলি রিসিন্ডেড কন্ট্রাক্ট এন্টাইটেলড টু কম্পেনসেশন। এটা বলা আছে সেকশন 75 এ। লিখেছেন? লিখেছেন কিনা? জি লিখছি। জি স্যার। এখন আমরা পরে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে সুট ফর ড্যামেজেস। এটার কথা বলা আছে সেকশন 73 তে। আচ্ছা, আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে যে আপনি আমাকে একটা গাড়ি বিক্রি করবেন, কিন্তু আপনি কি করলেন? গাড়িটা আমাকে বিক্রি করছেন না, আপনি আরেকজনকে বিক্রি করে দিয়েছেন। এই ক্ষেত্রে আমি আপনার থেকে ক্ষতিপূরণ পেতে পারি। ক্ষতিপূরণটা কিভাবে পাবো? এই সেকশন বলেছে, সেকশন বলতেছে যে সেকশন 73 বলতেছে সুট ফর ড্যামেজেস। আমি আপনার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করব ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। আপনি চুক্তি ভঙ্গের কারণে আমার যে ক্ষতিটা হয়েছে সেই জন্য ক্ষতিপূরণের মামলা করব সেকশন 73 অনুযায়ী। তাহলে আমরা দ্বিতীয় প্রতিকারটা পড়ে ফেলেছি। ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা প্রতিকারে পড়ব। লিখেন, সুট আপন কোয়ান্টাম ম্যারুইট। সুট আপন কোয়ান্টাম ম্যারুইট, একটা লেখেন শব্দ, কোয়ান্টাম ম্যারুইট। এটা কোথায় বলা আছে? এটা দুইটা সেকশনে বলা আছে। একটা হচ্ছে সেকশন 65 আর একটা হচ্ছে সেকশন 70। কি কি বলা আছে? তাহলে হোয়াট ইজ দ্য মিন, হোয়াট
হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়ান্টাম ম্যারিড? এই ফ্রেজটার অর্থ কি? এই ফ্রেজটার অর্থ হচ্ছে অ্যাজ মাচ, লেখেন অ্যাজ মাচ অ্যাজ ইজ আর্নড। লিখেছেন? স্যার অ্যাজ মাচ অ্যাজ তারপরে বুঝিনি। ইজ আর্নড, ইজ আর্নড লিখেছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই কোয়ান্টাম ম্যারিড মানে কি? একজন ব্যক্তি একটা কাজের 3 অংশ সম্পাদন করেছে চুক্তি অনুযায়ী, বাকি অংশ সম্পাদন করতে পারে নাই বা সে সম্পাদন করতে অস্বীকৃতি জানিয়েছে, তাহলে সে কি কোনো টাকা পাবে না? অবশ্যই পাবে, কারণ সে একটা একটা কাজের একটা অংশ করেছে। অর্থাৎ এর মানে হচ্ছে ইন প্রপোর্শন টু দা ওয়ার্ক ডান, ইন প্রপোর্শন টু দা ওয়ার্ক ডান, যতটুকু কাজ হয়েছে আমি ততটুকু টাকা তাকে দিয়ে দিতে হবে। এই টাকা পাওয়ার জন্য যে মামলাটা করব ওটার নাম হচ্ছে সুট আপন কোয়ান্টাম ম্যারিড। এটা বলা আছে কোন সেকশনে? এটা বলা আছে দুইটা সেকশনে, একটা হচ্ছে সেকশন 65 আর একটা হচ্ছে সেকশন 70। লিখেছেন? জি স্যার। লিখেছেন? লিখলে আমি সামনে যাব। লিখেছেন কিনা? জি হাত লিখছি। খুব দ্রুত চলবে, হাত খুব দ্রুত চলবে, ঠিক আছে? ওকে। তারপর আমরা আরো তিনটা রিলিফ শেষ করে ফেলেছি। তিনটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে আমরা তিনটা প্রতিকার কিভাবে পাবো আমরা বুঝে ফেলেছি। আমরা আরো দুইটা প্রতিকার পড়বো এখন। এই দুইটা প্রতিকার হচ্ছে যে suit for specific performance of contract, specific performance of contract। তারপর আরেকটা হচ্ছে suit for injunction। মনে রাখতে হবে আমাদেরকে, চুক্তিভঙ্গের আগের তিনটা প্রতিকারের রিলিফ আমরা পেয়েছি কোথায়? চুক্তিভঙ্গের আগের তিনটা প্রতিকারের রিলিফ পেয়েছি আমরা কন্ট্রাক্ট অ্যাক্টে, কিন্তু এই দুইটা রিলিফ বলা আছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে। এখানে বলতেছি কি সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে যে আপনি বসুন্ধরা 10 কাঠা জমি আমাকে বিক্রি করবেন। তাহলে এটা যেহেতু ইমুভেবল প্রপার্টি নিয়ে চুক্তিটা আপনি যদি মান্য করতে না চান বা মানতে না চান, তাহলে কোর্ট কি করবে? কোর্ট নিজে দলিল সম্পাদন করে আপনার 10 কাঠা জমি আমাকে দিয়ে দিবে। যেই কারণে চুক্তিটা হয়েছে ওই চুক্তিটা ওভাবেই বাস্তবায়ন করবে। এই জন্য এটার নাম স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এটা কোথায় বলা আছে? সেকশন 12 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। ক্লিয়ার? জি ক্লিয়ার? তারপর সুট ফর ইনজাংশন। আপনারা তো অনেকেই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়েন নাই, আমি একটু বুঝাই বলি। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 57, সেকশন 57 এ আপনার দুইটা কাজ আছে। আচ্ছা আমি একটু আগে লিখি, পজিটিভ অ্যাক্ট আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাক্ট। উদাহরণ দেই, ক্লিয়ার বুঝে যাবেন, কোনো সমস্যা নাই, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়া লাগবে না। আমার সাথে, আমি ধরেন বাংলাদেশের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে? আমি একজন বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ব্যবসায়ী। তা আমার সাথে শাহরুখ খানের সাথে একটা চুক্তি হয়েছে যে তিনি বাংলাদেশে আমার একটা অনুষ্ঠানে এসে 31st নাইটে উনি প্রোগ্রাম করবেন, 31st নাইটে। কিন্তু এবং মনে রাখতে হবে এই প্রোগ্রামটা উনি কেবলমাত্র বাংলাদেশে আমার ক্ষেত্রে থাকবেন, অন্য কারো ক্ষেত্রে তিনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না। অর্থাৎ 31st নাইট কভার করব আমি হাসান শাকিল উইথ শাহরুখ খানকে দিয়ে, ঠিক আছে? এখন শাহরুখ খান হঠাৎ করে বলতেছে যে আমার খুব জ্বর লাগতেছে, আমি আসতে পারবো না।
এখন আমি কি এটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করতে পারবো? না। এটা কোথায় বলা আছে? এটা আমি যে পারবো না সেটা বলা আছে সেকশন 21 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, যেখানে বলতেছে যদি কোনো চুক্তির অংশ ব্যক্তিগত বা পার্সোনাল পারফরমেন্সের উপর ডিপেন্ড করে সেই চুক্তিটা বাস্তবায়ন করা যাবে না। যেমন শাহরুখ খানের বাংলাদেশে এসে এসে অভিনয় করাটা এটা হচ্ছে ওনার ব্যক্তিগত একটা বিষয়, এটাকে আমি স্পেসিফিক পারফরমেন্স করতে পারবো না। ঠিক আছে, এখন কিন্তু শাহরুখ খান আমার প্রোগ্রামে আসতেছে না ঠিকই, কিন্তু উনি ঢাকাতে আরেকটা প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রামে যেতে চাচ্ছেন, বা ঢাকার যারা অর্গানাইজার তারা বলতেছেন শাহরুখ খান আমাদের প্রোগ্রামে আসতেছেন, তো আমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছি না? তা আমার কি কোনো রেমেডি নেই? হ্যাঁ, আমার রেমেডি আছে। আর একটা সেকশন 57 অনুযায়ী আমার একটা রেমেডি আছে। এই রেমেডিটা কি? শাহরুখ খান আমার প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না, ভালো কথা, এখানে আমি কিছু করতে পারতেছি না, কিন্তু উনি 31st নাইটের কোন বাংলাদেশের কোন প্রোগ্রামে উনি আসতে পারবেন না, এই ধরনের আমি একটা ইনজাংশন চাইতে পারি সেকশন 57 অনুযায়ী। এটা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে, এইটাকে বলে নেগেটিভ অ্যাক্ট। মানে অর্থাৎ পজিটিভ অ্যাক্ট হচ্ছে যে আমার অনুষ্ঠানে গান গাওয়া, আর নেগেটিভ অ্যাক্ট ছিল যে আমার অনুষ্ঠান ব্যতীত অন্য কোনো অনুষ্ঠানে গান গাইবেন না। তাহলে আমি এই নেগেটিভ একটা পারফরমেন্স করার জন্য আমি ইনজাংশন চাইতে পারি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে সেকশন 57 এ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা আরেকটু সামনে যাই। স্যার, এই হ্যাঁ, সেকশন বলো। 21টা এটা কি মানে এটা কি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট? হ্যাঁ, স্পেসিফিক রিলিফ অ্যাক্টে। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটু সামনে যাই। কোনটা পড়বো? সেকশন 124। এটাকে বলে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। ইনডেমনিটি ইনডেমনিটি মানে কি? ক্ষতিপূরণের চুক্তি। এটার আপনাদের প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে পারে, খেসারত চুক্তি কি? তাহলে আপনি কনফিউজড হবেন না। খেসারত চুক্তি বা ইনডেমনিটি চুক্তি একই। খেসারত চুক্তি, খেসারত চুক্তি একটু লিখে রাখেন, কারণ প্রিলিতে বাংলা প্রশ্ন আসে তো আপনারা কনফিউজ হয়ে যাবেন। খেসারত চুক্তি। আচ্ছা, এই ক্ষেত্রে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি কি? কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি হচ্ছে যে এমন একটা চুক্তি যেই চুক্তির মাধ্যমে আমি অপর কোন পক্ষকে বলছি যে সে যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, আমার দ্বারা যে সে যদি ক্ষতিগ্রস্ত হয়, অথবা অন্য কোনো থার্ড পার্সন দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে আমি তাকে ক্ষতিপূরণ প্রদান করব, আমি তাকে ইনডেমনিফাই করব, আমি তাকে ক্ষতিপূরণ প্রদান করব। এই যে একটা চুক্তি, এই চুক্তিটাকে বলে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। লিখেছেন? অর্থাৎ আমি কোনো ব্যক্তিকে বলছি আমার দ্বারা যদি তোমার কোনো ক্ষতি হয়, অথবা কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা যদি তোমার কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ, যেটা ক্ষতি হয়েছে সেটা আমি দিব, অর্থাৎ আমি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দিব। এই চুক্তিটা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি বা কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা চুক্তি পড়ব। চুক্তিটার নাম হচ্ছে যে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, সেকশন 126। কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। কন্ট্রাক্ট অফ আচ্ছা, কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। বাজার থেকে আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, মোবাইল ফোন বিক্রি করেছে বিক্রেতা। ঠিক আছে, মোবাইল ফোন বিক্রি করেছে বিক্রেতা। এখন মোবাইল ফোনের সাথে একটা আপনি গ্যারান্টি কার্ড পেয়েছেন। গ্যারান্টি কার্ড বলছে কি? যে আপনার মোবাইলটা যদি কোনোভাবে নষ্ট হয় বা কিছু হয়, আপনি এটা সার্ভিস প্রোভাইডার অর্থাৎ স্যামসাং এর শোরুমে নিয়ে গেলে আপনাকে স্যামসাং ফোনটা ঠিক করে দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা প্রচলিত ভাষায় গ্যারান্টিটা বুঝি। ঠিক কন্ট্রাক্ট অফ গ্যারান্টিটাও সেম। এই কন্ট্রাক্ট হচ্ছে ইজ এ কন্ট্রাক্ট টু পারফর্ম
এইটা হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেটাতে আপনি কোনো তৃতীয় কোনো ব্যক্তি যদি কোনো দায়বদ্ধতা বা কোনো চুক্তির কোনো অংশ পারফর্ম করতে না চায় বা পারফর্ম না করে, সেই ক্ষেত্রে আপনি বলেছেন আপনি সেটা প্রতিপালন করে দিবেন। কোনো ব্যক্তির ওপর একটা দায়বদ্ধতা আছে, কোনো ব্যক্তির ওপর একটা ঋণ আছে, আপনি বলতেছেন যে সে যদি ঋণটা না দেয় আমি আপনাকে ঋণটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে একটা চুক্তি, এই চুক্তিটাই হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, অর্থাৎ তার উপর একটা বাধ্যবাধকতা আছে। এখন সেই বাধ্যবাধকতা সে যদি পালন না করে, সেটা আমি বলছি আমি পালন করে দিব, তাহলে এই চুক্তিটাকে বলে কন্ট্রাক্ট অফ কি গ্যারান্টি। দেখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা তিনটা পার্টি সম্পর্কে জানবো, তিনটা পার্টি। তাহলে কোন তিনটা পার্টি সম্পর্কে জানবো? তিনটা পার্টি আমরা লিখবো। সিউরিটি, এটা একটা পার্টি। তারপর হচ্ছে প্রিন্সিপাল ডেটর এ একটা পার্টি। আর একটা হচ্ছে ক্রেডিটর। আচ্ছা, প্রিন্সিপাল, আগে সিউরিটি হচ্ছে যে গ্যারান্টি দিচ্ছে, আমি গ্যারান্টি দিচ্ছি যদি সেই কাজটা না করে আমি কাজটা করে দিব, তাহলে আমি যে গ্যারান্টি দিচ্ছি আমার নাম হচ্ছে সিউরিটি। আমি গ্যারান্টি দিচ্ছি সেহেতু আমার নাম হচ্ছে সিউরিটি। ঠিক আছে, এখন প্রিন্সিপাল ডেটর হচ্ছে যে কাজটা না করলে আমি সিউরিটি হিসাবে কাজটা করছি, অর্থাৎ যার উপর মূল অব্লিগেশনটা যার উপর ছিল তার নাম হচ্ছে প্রিন্সিপাল ডেটর, অর্থাৎ দায়বদ্ধতাটা মূলত প্রথমত যার, তার নামই হচ্ছে প্রিন্সিপাল ডেটর। যার বরাবরে আমি সিউরিটি দিচ্ছি, অর্থাৎ যাকে আমি নিশ্চয়তা দিচ্ছি, তার নাম হচ্ছে ক্রেডিটর। যাকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি, ও যদি না করে, অর্থাৎ প্রিন্সিপাল ডেটর যদি না করে আমি করে দিব, এই যাকে আমি নিশ্চয়তা দিচ্ছি তার নাম হচ্ছে ক্রেডিটর। লিখেছেন? জি ভাইয়া। স্যার। আচ্ছা, আর এখন একটা জিনিস মনে রাখবেন, এই গ্যারান্টিটা ওরাল হতে পারে, আইদার রিটেন হইতে পারে। ও আইদার ওরাল মৌখিক হইতে পারে, অর রিটেন হইতে পারে। আমি কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে পড়াচ্ছি, আপনাদের কি আর একটু ফাস্ট মুভ করলে ভালো হবে নাকি আস্তে এভাবে করলে চলে গেলেই ভালো হবে? স্যার এভাবেই না স্যার, এটাই ঠিক। এটাই ঠিক আছে? এটা ঠিক আছে কিনা? জি এটাই ঠিক আছে। আচ্ছা, না আমার তিনটা ব্যাচের তিনটা ফরম্যাট আছে বুঝছেন, একটা তো হচ্ছে খুব বুলেটের গতিতে যাইতে হয়, বিশেষ করে প্রিলিটটাতে। আপনাদেরটা একদম স্লো, আপনাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে সময় নিয়ে পড়াচ্ছি। বেইলমেন্ট নিয়ে আমরা একটা পড়বো, ঠিক আছে? এখন বেইলমেন্টটা কোথায় বলা আছে? সেকশন 148। বেইলমেন্ট হচ্ছে সেকশন 148। বেইলমেন্টটা কি? বেইলমেন্টের বিষয়ে, বেইলমেন্টের বাংলাটা একটু জানেন কারণ এটা আপনাদের লাগবে। বেইলমেন্টের বাংলা হচ্ছে জিম্মা। ঠিক আছে, একটু মনে রাখেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে কোনো কিছু রাখতে দেওয়ার নাম হচ্ছে বেইলমেন্ট। তাহলে দেখেন, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে একটা ব্যক্তির কাছে কোনো পণ্য রাখাকে বলবো আমরা বেইলমেন্ট। বুঝতে পেরেছেন? যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে আমরা পণ্য দিচ্ছি কিসের জন্য? সে যেন আমার প্রাপকের ঠিকানায় পণ্যটা পাঠিয়ে দেয়। একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করা পর্যন্ত সে পণ্যটা নিজের কাছে রাখছে, তাহলে সে একটা বেইলমেন্টের অধীনে এসেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বেইলমেন্ট সবসময় মুভেবল প্রপার্টি নিয়ে হবে। বেইলমেন্ট সবসময় মুভেবল প্রপার্টি নিয়ে হবে। বেইলমেন্ট সবসময় মুভেবল প্রপার্টি নিয়ে হবে, একটু মাথায় রাখবেন। বেইলমেন্ট সবসময় মুভেবল প্রপার্টি নিয়ে হবে। আচ্ছা, এখন আমরা দুইটা
শব্দ শিখবো, মানে দুইটা পার্টি, বেইলর আর একটা হচ্ছে বেইলি। দ্য পারসন হু গিভস দ্য গুডস, যে পণ্যটা অর্পণ করে। যেমন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে কিছু দিয়েছি, তাহলে আমার নাম হচ্ছে বেইলর, আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস হচ্ছে এখানে বেইলি, অর্থাৎ যার কাছে পণ্যটা দিয়েছি তার নাম হচ্ছে বেইলি। দেখেছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা পিলির জন্য একটা জিনিস করব, একটা জিনিস একটু লিখেন। সেকশন 71, সেকশন 71 বলতেছে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি অফ ফাইন্ডার অফ গুডস, ফাইন্ডার অফ গুডস। ধর রাস্তার মধ্যে আমি একটা ব্যাগ পেয়েছি, তো এই ব্যাগটাই পাওয়ার পরে আমার রেসপন্সিবিলিটিটা কার মতো? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সেকশন 71 অফ দি কন্ট্রাক্ট অ্যাক্ট বলতেছে যে এই ক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে বেইলির মতো, বেইলির মতো। ঠিক আছে, আমার রেসপন্সিবিলিটি কার মতো? বেইলির মতো। অর্থাৎ একটা নির্দিষ্ট পারপাস পর্যন্ত যাকে একটা পণ্য দেয়া হয়, সেই রকম ভাবে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে মূল মালিককে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার কাছে পণ্যটা রাখা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখেন এইটাও কিন্তু আমি আগে পড়িয়েছি কি সেকশন 68 থেকে সেকশন 72 হচ্ছে আপনার কোয়াসি কন্ট্রাক্ট। এখন দেখেন এটাও কিন্তু কোয়াসি কন্ট্রাক্টের একটা উদাহরণ। যেমন আপনার সাথে যে পণ্য হারাইছে তার কোনো চুক্তি ছিল না, কিন্তু পণ্যটা আপনি খুঁজে পাওয়ার পরে আপনার মধ্যে একটা অব্লিগেশন তৈরি হয়েছে। অব্লিগেশনটা কি হিসাবে তৈরি হয়েছে? বেইলি হিসাবে। কিন্তু আইনত আপনার সাথে তার কোনো লিখিত চুক্তি ছিল না, কিন্তু আইনত চুক্তি না থাকলেও সার্কামস্ট্যান্স, এখানে বিভিন্ন ঘটনার কারণে আপনার একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে বেইলি হিসাবে। এই যে এটাকে আমরা কোয়াসি কন্ট্রাক্ট বলছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর আমরা সেকশন 172 করব। সেকশন 172, এখানে আমরা পড়ব প্লেজ। প্লেজের অর্থ কি? প্লেজের অর্থ হচ্ছে বন্ধক, আর মর্গেজের অর্থ কি? রেহেন। এটা ভুল করবেন না, ঠিক আছে? প্রচলিত বইয়ের মধ্যে অনেক কনফিউজিং ওয়ার্ডস আছে, তো ওগুলাতে কনফিউজ হবেন না, ঠিক আছে? সো প্লেজ কি? প্লেজ হচ্ছে যে আপনার মুভেবল প্রপার্টি নিয়ে, সবসময় মনে রাখবেন প্লেজ হচ্ছে মুভেবল প্রপার্টি নিয়ে। আচ্ছা, দ্য বেইলমেন্ট অফ গুডস। আচ্ছা, আপনি কোনো একজন ব্যক্তিকে একটা পণ্য বেইলমেন্টের জন্য দিয়েছেন। বেইলমেন্ট মানে একটা নির্দিষ্ট পারপাস পর্যন্ত তাকে রাখতে দিয়েছেন। কেন রাখতে দিয়েছেন? অ্যাজ এ সিকিউরিটি, অর্থাৎ ওই সিকিউরিটি একটা, আপনি ওই ব্যক্তি থেকে একটা 10 লক্ষ টাকা নিয়েছেন, এই 10 লক্ষ টাকা অ্যাজ এ সিকিউরিটি হিসাবে আপনি তাকে আপনার নতুন যে গাড়ি, এই গাড়িটা রাখতে দিয়েছেন, এইটার নামই হচ্ছে প্লেজ। ধরেন সহজ বাংলা একটা উদাহরণ বলি, আপনার একটা নতুন প্রাডো গাড়ি আছে, আপনি হঠাৎ টাকার প্রয়োজন হয়, আপনি এটা কোনো ব্যক্তিকে রাখতে দিয়ে আপনি তার থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন। মর্গেজের ক্ষেত্রে মর্গেজের ক্ষেত্রে ওটা হয় ইমুভেবল প্রপার্টি নিয়ে, আর এটা হয় মুভেবল প্রপার্টি নিয়ে। এই যে টাকাটা রাখছেন আপনি আপনার গাড়িটা বন্ধক রেখে, এটার নামই হচ্ছে প্লেজ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্লেজের ক্ষেত্রে দুইটা পার্টির নাম লিখবো, পাওনর, পাওনি। ঠিক আছে, পাওনর পাওনি। পাওনর হচ্ছে কে? যে এই বেইলমেন্টটা রাখছে, অর্থাৎ যে আপনার প্লেজটা দিচ্ছে তার নাম হচ্ছে পাওনর। ঠিক আছে, যে বেইল, যে আপনার মর্গেজটা দিচ্ছে ওখানে, ও তার নাম মর্গেজর না? আর এখানে যে আপনার বন্ধকটা দিচ্ছে তার নাম হচ্ছে পাওনর, আর যার কাছে দিচ্ছে তার নাম হচ্ছে পাওনি। ঠিক আছে?
আচ্ছা, আপনাদের যদি Yes, sir. ক্লাস লিংক শেষ হয়ে যায়, আপনারা এই লিংকেই কাইন্ডলি আবার ক্লিক করবেন, এই লিংকেই। ঠিক আছে, তারপর আমরা সেকশন 182 পড়ব। সেকশন 182 এখানে বলেছে আপনার এজেন্ট এবং প্রিন্সিপাল সম্পর্কে বলেছে। এজেন্ট এন্ড প্রিন্সিপাল, এজেন্ট এবং প্রিন্সিপাল কি? ধরেন একজন ব্যক্তি সকল কাজ করতে পারে না। ধরেন আমি আজকে বাংলাদেশে নাই, তাহলে আমার বাংলাদেশে যে সম্পত্তিগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে না? আছে। তাহলে আমার হয়ে কোনো ব্যক্তি বাংলাদেশে এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে, অর্থাৎ ফর ডিলিং উইথ থার্ড পারসন যে সম্পর্কটা তৈরি করা হয় এইটার নামই হচ্ছে এজেন্সি, কন্ট্রাক্ট অফ এজেন্সি। ফর ডিলিং উইথ থার্ড পারসন, তৃতীয় কোনো ব্যক্তির সাথে ডিল করার জন্য যে কন্ট্রাক্টটা করা হয় সেই কন্ট্রাক্টের নামই হচ্ছে কন্ট্রাক্ট অফ এজেন্সি। যে কন্ট্রাক্টের মধ্যে যার কাজগুলা করা হয় তার নাম হচ্ছে প্রিন্সিপাল, আর যে প্রিন্সিপালের কাজগুলো করে তার নাম হচ্ছে এজেন্ট। ঠিক আছে, যেমন বিকাশের এজেন্ট কারা আপনারা তো জানেন, আর প্রিন্সিপাল হচ্ছে বিকাশ কোম্পানি ইটসেলফ। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তারপর আমরা সেকশন 184 এ পড়ব। 184 এখানে বলতেছে হু মে বি অ্যান এজেন্ট, কে এজেন্ট হইতে পারে? সবাই কি এজেন্ট হইতে পারে? এখানে বলতেছে 184 এ বলতেছে কে এজেন্ট হইতে পারে। তো প্রথমে বলতেছে যে নট মাইনর, মানে যে এজেন্ট হবে সে মাইনর হবে না, আমরা বুঝতে পারতেছি। তারপর সে আনসাউন্ড হবে না, আনসাউন্ড মাইন্ড হবে না, সে অপ্রকৃতস্থ হবে না। এই দুইটা কন্ডিশন ফুলফিল করলেই আপনার কোন ব্যক্তি কি হবে না, আনসাউন্ড মাইন্ড হবে না। ঠিক আছে, তাহলে আনসাউন্ড মাইন্ড হবে না, নট মাইনর হবে না, তাহলে এই দুইটা কন্ডিশন ছাড়া বাকি সকল ক্ষেত্রে আপনার কি করা যাবে, সে এজেন্ট হইতে পারবে। ক্লিয়ার? নট আনসাউন্ড Yes, sir. মাইন্ড। আচ্ছা, ওকে। এবার সেকশন 185 বলতেছে আপনার কন্ট্রাক্ট অফ এজেন্সি তৈরি করার জন্য কোন রকম কনসিডারেশনের প্রয়োজন নাই। তো এই জিনিসটা একটা সেকশনের সাথে ব্যতিক্রম, আমি আপনাদেরকে পড়াইছি, একটু বলবেন কাইন্ডলি কেউ? কন্ট্রাক্ট অফ এজেন্সির জন্য কোনো কনসিডারেশনের প্রয়োজন নাই, এইটা একটা সেকশনের ব্যতিক্রম। এই ব্যতিক্রম সেকশনটা আমি আপনাদেরকে পড়িয়েছি, কাইন্ডলি কেউ Section বলবেন? 25 registration. রাইট, সেকশন 25 এই এই বিষয়টা আছে। 25 এ কি বলেছে? নো কন্ট্রাক্ট, দেয়ার ইজ নো কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন, কনসিডারেশন ছাড়া কোনো কন্ট্রাক্ট থাকবে না। তাহলে ওই সেকশন 25 এর একটা এক্সেপশন হচ্ছে সেকশন 185, যেখানে বলতেছে কন্ট্রাক্ট অফ এজেন্সির জন্য আপনার কোনো কনসিডারেশনের প্রয়োজন নাই। ক্লিয়ার? Yes, sir. তারপরে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে সেকশন 191 এটাকে আমরা বলবো যে সাব এজেন্ট। সাব এজেন্ট, ঠিক আছে, সাব এজেন্ট। সাব এজেন্ট, আচ্ছা, সাব এজেন্ট সম্পর্কে আমরা একটু পড়বো। সাব এজেন্ট হচ্ছে যে সাব এজেন্টকে নিয়োগ দেয় এজেন্ট, তাহলে এমপ্লয়েড আন্ডার এজেন্ট। ঠিক আছে, তাহলে এমপ্লয়েড আন্ডার এজেন্ট আন্ডার দা কন্ট্রোল অফ অরিজিনাল এজেন্ট। প্রিন্সিপালের অধীনে সে কাজ করে না, সে এজেন্টের অধীনে কাজ করে, এই জন্য তার নামের আগে আছে সাব। ঠিক আছে, ইন দা কন্ট্রাক্ট অফ এজেন্সি, ইন দা কন্ট্রাক্ট অফ এজেন্সিতে সে কন্ট্রাক্টের সে আপনার এজেন্টের অধীনে কাজ করে, তাহলে তার নাম হচ্ছে সাব এজেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আর তাকে নিয়োগও দেয় কিন্তু আপনার এজেন্ট, নট প্রিন্সিপাল, একটু মাথায় রাখতে হবে। লিখেছেন? Yes, sir. লিখেছেন?
তারপর আমরা আরেকটা সেকশন পড়বো, সেকশন 194। এই ক্ষেত্রে আপনাকে কো এজেন্ট কে ডিফাইন করেছে, কো এজেন্ট। আচ্ছা, কো এজেন্ট হচ্ছে কি? প্রিন্সিপালের পক্ষে কাজ করার জন্য আপনার ইন দ্য কন্ট্রাক্ট অফ এজেন্সিতে যিনি যুক্ত হন এজেন্টের সাথে তার নাম হচ্ছে কো এজেন্ট। কো এজেন্টকে মনে রাখবেন, কো এজেন্টের সাথে প্রিন্সিপালের সরাসরি সম্পর্ক থাকে, এটাকে প্রিভি অফ কন্ট্রাক্ট থাকে, এটাকে বলে প্রিভি অফ কন্ট্রাক্ট। ঠিক আছে? অর্থাৎ প্রিন্সিপালের সাথে ওই কো এজেন্টের সরাসরি সম্পর্ক থাকবে, যেটা সাব এজেন্টের মধ্যে ছিল না। ঠিক আছে? এখন আপনাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কো এজেন্টের ক্ষেত্রে প্রিভি অফ কন্ট্রাক্ট থাকে প্রিন্সিপালের সাথে কো এজেন্টের। আর কো এজেন্টের আরেকটা নাম হচ্ছে সাবস্টিটিউটেড এজেন্ট। ক্লিয়ার? স্যার এটা আর একটু বলা যাবে আবার? প্রিন্সিপালের এক্সপ্রেস অথবা ইমপ্লাইড কনসেন্ট নিয়ে এজেন্ট কো এজেন্ট নিযুক্ত করতে পারে। এই কো এজেন্টের সাথে প্রিন্সিপালের সরাসরি প্রিভি অফ কন্ট্রাক্ট থাকবে, অর্থাৎ চুক্তিটা সরাসরি একটা চুক্তি থাকবে, যেই চুক্তিটা সাব এজেন্টের ক্ষেত্রে ছিল না। আর এই কো এজেন্টকে আরেকটা ওয়ার্ডে ডাকা হয়, সেটার নাম হচ্ছে সাবস্টিটিউটেড এজেন্ট। ক্লিয়ার? এটা কি এজেন্ট নিয়োগ দিবে? হ্যাঁ, এজেন্ট নিয়োগ দিবে প্রিন্সিপালের আচ্ছা। এক্সপ্রেস অথবা ইমপ্লাইড কনসেন্টের সাপেক্ষে। বুঝতে পারছি। লিখেছেন? লিখেছেন? জি স্যার। এবার আমরা সেকশন 201টা পড়বো, সেকশন 201। অর্থাৎ এই যে এজেন্সির একটা চুক্তি হয়েছে, এই চুক্তিটা কিভাবে ভঙ্গ হবে, অর্থাৎ কিভাবে সমাপ্তি হবে, এই সম্পর্কে রিটেনে অনেকবার কোয়েশ্চেন আসছে, তো আমরা এটা একটু পড়ে ফেলি। সো সেকশন 201 বলছে টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, মানে কিভাবে চুক্তিটা সমাপ্ত হবে, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট অফ এজেন্সি, কিভাবে কন্ট্রাক্ট অফ এজেন্সিটা সমাপ্তি হবে। তাহলে হচ্ছে প্রিন্সিপাল রিভোকিং হিজ অথরিটি, প্রিন্সিপাল যদি বলে আজকে থেকে আমাদের আর কোনো সম্পর্ক নাই, আজকে থেকে তুমি আমার এজেন্ট না, তাহলে এই যে প্রিন্সিপাল রিভোক করছে, তার অথরিটিটা নিয়ে ফেলছে, তখন কন্ট্রাক্ট অফ এজেন্সিটা টার্মিনেট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। তারপর লেখেন বাই দ্য এজেন্ট রিনাউন্সিং দ্য বিজনেস অফ এজেন্সি, রিনাউন্সিং দ্য বিজনেস অফ এজেন্সি। এখন বলতেছে এজেন্ট যদি অস্বীকার করে, এজেন্ট যদি অস্বীকৃতি জানায় এই যে এজেন্সিটা কন্টিনিউ করতে, তাহলে বাই দ্য এজেন্ট রিনাউন্সিং দ্য বিজনেস অফ এজেন্সি, তাহলে যে বিজনেস অফ এজেন্সি আছে এটা যদি অস্বীকৃতি জানায় এজেন্ট, তখন এই কন্ট্রাক্ট অফ এজেন্সিটা টার্মিনেট হয়ে যাবে। ক্লিয়ার? স্যার এটা বুঝিনি শেষেরটা। জি স্যার। বাই দ্য এজেন্ট যদি বলে যে আজকে থেকে আপনি আমার কোনো প্রিন্সিপাল না, তাহলে এই যে রিনাউন্সিং দ্য বিজনেস মানে এই সে অস্বীকার করছে, তখন থেকে ওই কন্ট্রাক্ট অফ এজেন্সিটা টার্মিনেট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। তারপর 3 নাম্বার,
by the business of the agency completed. আপনাকে আমি এজেন্ট হিসাবে নিয়োগ করেছি একটা নির্দিষ্ট কাজের জন্য, ওই কাজটাই হচ্ছে বিজনেস অফ এজেন্সি। ওই কাজটা যখন সমাপ্ত হয়ে যাবে আমাদের মধ্যে যে কন্ট্রাক্ট অফ এজেন্সিটা ছিল সেইটাও টার্মিনেট হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তারপর লেখেন বাই আইদার প্রিন্সিপাল আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে বাই আইদার প্রিন্সিপাল অর এজেন্ট ডাইং অর বিকামিং অফ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ এজেন্ট অথবা প্রিন্সিপালের যে কোনো একজন, অর্থাৎ এজেন্ট অথবা প্রিন্সিপালের যে কোনো একজন মারা গেলে অথবা তাদের যে কোনো একজন আনসাউন্ড মাইন্ড বা অপকৃতস্থ হয়ে গেলে সেই ক্ষেত্রে কন্ট্রাক্ট অফ এজেন্সিটা টার্মিনেট হয়ে যাবে। ক্লিয়ার? স্যার বাই আইদারের পর কি বলছিলেন স্যার? বাই আইদার প্রিন্সিপাল অর এজেন্ট বাই ডাইং অর বিকামিং ইনসলভেন্ট, বিকামিং আনসাউন্ড মাইন্ড। লিখেছেন? জি স্যার। এখন আমরা লাস্টটা পড়বো। লাস্ট হচ্ছে যে বাই দ্য প্রিন্সিপাল, এক্ষেত্রে শুধু প্রিন্সিপাল কিন্তু এজেন্ট না। বাই দ্য প্রিন্সিপাল বিং adjudicated as, কিছু দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? আমি দেখতে পাচ্ছি না, আর অন্য কারো কিনা আমি জানি না। বাকিরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, বাই দ্য প্রিন্সিপাল বিং adjudicated as insolvent, যদি প্রিন্সিপাল দেউলিয়া হয়ে যায়, প্রিন্সিপাল যদি দেউলিয়া হিসাবে স্বীকৃত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট অফ এজেন্সিটা টার্মিনেট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর আমরা আরেকটু সামনে যাব। স্যার আমি কিছু দেখতে পাই না, এটা কি আমার নেটে প্রবলেম? বাকিরা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আপু আচ্ছা, আমি হয়তো স্যার আবার জয়েন করি আমি। আচ্ছা, আবার আচ্ছা, এখন আমরা পিলির জন্য যে দুইটা গুরুত্বপূর্ণ লাইন, এই দুইটা পড়বো। আফটার
কোনো পণ্য বিক্রয়, একটা পণ্য বিক্রয়ের চুক্তির বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে আপনার পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আপনার দ্য সেল অফ গুডস অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে, দ্য সেল অফ গুডস অ্যাক্ট। কারণ পণ্য বিক্রয়ের ক্ষেত্রে একটা বিক্রয় চুক্তিগুলোর একটা পার্টিকুলার আলাদা বৈশিষ্ট্য আছে, যার কারণে একটা আইন করা হয়েছে দ্য সেল অফ গুডস অ্যাক্ট। এই দ্য সেল অফ গুডস অ্যাক্ট 1930 দিয়ে আপনার কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 76 থেকে সেকশন 123 পর্যন্ত আপনার বাতিল করা হয়েছে। ঠিক আছে, তো আপনারা হয়তো বলতে পারেন কিছুক্ষণ আগে, ভাইয়া 75 এর পরে আপনি আর পড়ান নাই কেন, 124-এ চলে গেছেন কেন? ঠিক আছে, এটার উত্তর হচ্ছে এটা, দ্য সেল অফ গুডস অ্যাক্ট 1930 দিয়ে আপনার সেকশন 76 থেকে সেকশন 123 পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে চুক্তি আইনের। ক্লিয়ার? জি স্যার। তারপর দ্য পার্টনারশিপ অ্যাক্ট বা অংশীদারত্ব আইন, দি পার্টনারশিপ অ্যাক্ট, দি পার্টনারশিপ অ্যাক্ট 1932, দি পার্টনারশিপ অ্যাক্ট 1932 প্রণয়নের মাধ্যমে চুক্তি আইনের 239 থেকে 266 ধারা বাতিল করা হয়েছে। ঠিক আছে, দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932 প্রণয়নের মাধ্যমে চুক্তি আইনের 239 ধারা থেকে 266 ধারা পর্যন্ত বাতিল করা হয়েছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তো আপনাদের এখন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা পড়ব। কোয়েশ্চেনটা হচ্ছে, মাইনর কি চুক্তি করতে পারে কিনা, বা মাইনর কি কোনো চুক্তির বেনিফিশিয়ারি হইতে পারে কিনা, অথবা মাইনর কতটুক পর্যন্ত চুক্তির দায়বদ্ধতা গ্রহণ করবে। তাহলে আমরা মাইনর সংক্রান্ত বিধানাবলীটা এখন পড়ে ফেলবো, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে প্রথমে লেখেন, an agreement by a minor, an agreement by a minor, একটা এগ্রিমেন্ট মাইনর দ্বারা যদি হয়, ইজ অ্যাবসলিউটলি ভয়েড। তাহলে মাইনর দ্বারা যদি কোনো একটা এগ্রিমেন্ট হয়, সেটা ভয়েড এন্ড ইনঅপারেটিভ, সেটাকে আপনি কার্যকর করতে পারবেন না। ঠিক আছে, এইটা ভয়েড অ্যাব ইনিশিও, ভয়েড অ্যাব ইনিশিও। মনে রাখতে হবে এগ্রিমেন্টটা এগেইনস্ট মাইনর হইতে হবে। শব্দটা গুরুত্বপূর্ণ, কিন্তু মাইনর একটা চুক্তি করছে, মাইনর একটা চুক্তি করছে, একটা এগ্রিমেন্ট করেছে, যেই চুক্তিটা তার বিরুদ্ধে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেই চুক্তিটা ভয়েড অ্যাব ইনিশিও এন্ড ইনঅপারেটিভ, ওটাকে আপনি কার্যকর করতে পারবেন না, ইনঅপারেটিভ। ঠিক আছে, লিখেছেন? স্যার, এই যে এগ্রিমেন্ট এগেইনস্ট মাইনর, এটা বুঝিনি, এটা একটু যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝাতেন। আচ্ছা, আমি বুঝাচ্ছি। মোহরি বিবি ভার্সেস ধর্ম দাস ঘোষ, এই কেসটা একটু লেখেন। স্যার আবার একটু রিপিট করবেন, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি কথা শুনে লিখছি। মোহরি বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ, মোহরি বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ। আচ্ছা, লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি প্রথমে বলতেছি, একটা এগ্রিমেন্ট করছেন আপনি, একটা এগ্রিমেন্ট করছেন, এই এগ্রিমেন্ট যেটা করছেন আপনি মাইনরের সাথে এগ্রিমেন্ট করছেন, এই ক্ষেত্রে ওই এগ্রিমেন্টের মূল বিষয়বস্তু যেটা, ওইটা মাইনরের বিপক্ষে যায়। তার একটা গুরুত্বপূর্ণ লিডিং কেস হচ্ছে মোহরি বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ। এই মামলার মধ্যে যে আপনার ধর্মদাস, সে একটা মর্গেজ নিয়েছিল, মর্গেজ দিয়েছিল। ঠিক আছে, মর্গেজ দিয়েছিল কত লাখ, আপনার
আহ 20,000 রুপি, 20,000 রুপি দিয়ে সে একটা মর্গেজ দিয়েছিল। 20,000 রুপির মধ্যে সে 8,000 রুপি পরিশোধ করেছে, বাকিটা পরিশোধ করে নাই। বাকিটা যেহেতু সে পরিশোধ করে নাই, এই জন্য মামলা করেছে আপনার মোহরি বিবি, যে মর্গেজি। তখন আদালত বলেছে যে এই চুক্তি যেটা হয়েছে, মর্গেজের যে চুক্তিটা হয়েছে, এই ক্ষেত্রে এই চুক্তিটা মাইনরের উপর একটা দায়বদ্ধতা চাপাচ্ছে। অর্থাৎ আদালত যদি রায় দেয় সেই ক্ষেত্রে মাইনরের বিরুদ্ধে যাবে। সেই ক্ষেত্রে এই চুক্তিটা প্রথম থেকেই ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ প্রথম থেকেই ভয়েড ফ্রম দ্য ভেরি ইনিশিয়াল, যেহেতু এইটা মাইনরের এগেনস্টে চুক্তিটা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন চুক্তিটা হওয়ার কারণে মাইনর একটা সুবিধা পেয়েছে না? একটা সুবিধা পেয়েছে না? সে তো মাইনর এখানে একটা সুবিধাটা পেয়েছে না মর্গেজ থেকে? পেয়েছে। সেই জি স্যার। সুবিধাটা কিন্তু সেই সুবিধাটা কি রিফান্ড করবে? সুবিধাটা কি সে ফেরত দিবে? মোহরে বিবি থেকে সার্টেনলি অবশ্যই একটা ধর্মদাস একটা সুবিধা নিয়েছে না? এই সুবিধাটা কি সে রিফান্ড করবে? সে কি এটা ফিরিয়ে দিবে সুবিধাটা? বলেন তো। স্যার, সুবিধাটা ফিরিয়ে দেওয়া উচিত না, যেহেতু উচিত, কন্ট্রাক্টটাই অ্যাব ইনিশিও। উচিত, কিন্তু আপনার এই ফিরিয়ে দেওয়া যে উচিত, এই কথাটা বলা আছে সেকশন 64 এবং সেকশন 65 অফ দি কন্ট্রাক্ট অ্যাক্টে। এই যে ফিরিয়ে দেওয়া উচিত, একটা ভয়েড কন্ট্রাক্ট বা ভয়েডেবল কন্ট্রাক্টের মধ্যে যে যে পক্ষ সুবিধা নেয় সেই পক্ষটা সুবিধাটা রিফান্ড করতে হয়, এই কথাটা বলা আছে কোথায়? সেকশন 64 এবং সেকশন 65 এ। কিন্তু এই সেকশন 64 and section 65 only applicable to person competent to contract, person competent to contract। মজার বিষয়টা দেখেন, এই সেকশন 64 এবং 65 বলতেছে যে যারা চুক্তি করতে যোগ্য তাদের ক্ষেত্রেই কেবল সেকশন 64 এবং 65 প্রযোজ্য, কিন্তু মাইনর তো চুক্তি করতে যোগ্য না। তাহলে সে সেকশন 64 এবং 65 অনুযায়ী সে রিফান্ড করতে বাধ্য না। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন সে কি কোনোভাবে আর বাধ্য হবে? মানে অর্থাৎ তাকে কি আর কোনো আইনের মাধ্যমে বাধ্য করা যাবে? এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মামলা আছে, মামলাটা একটু লেখেন। কান্তা প্রসাদ, কান্তা প্রসাদ, কান্তা প্রসাদ ভার্সেস শিও গোপাল লাল। এটা বলতেছে সেকশন 33 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর মাধ্যমে, সেকশন 33 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর মাধ্যমে সেই ক্ষেত্রে কোর্ট রেস্টিটিউশনের অর্ডার দিবে মাইনরের এগেনস্টে। কারণ কারণ এই শিও গোপাল লাল, কান্তা প্রসাদ ভার্সেস শিও গোপাল লাল মামলার মধ্যে বলা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পরিচালিত হয় আপনার ইকুইটির প্রিন্সিপাল দিয়ে, ইকুইটির প্রিন্সিপাল দিয়ে। যেহেতু মাইনর এখানে ইকুইটি ভঙ্গ করেছে, সেহেতু চুক্তি আইনের মাধ্যমে মাইনর কোনো কিছু ফিরিয়ে দিতে বাধ্য না হলেও আপনার সেকশন 33 অফ দি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে সে যে সুবিধাটা নিয়েছে ওই কন্ট্রাক্ট থেকে, ওই কন্ট্রাক্টে ওই সুবিধাটা তাকে ফিরিয়ে দিতে হবে, এটা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর আগের যে এতগুলা যে মাইনর নিয়ে এতগুলা কথা লিখেছিলাম, এই কথাগুলোকে আপনারা পয়েন্ট 1 এর হেডিং দেন, পয়েন্ট 1। এখন হচ্ছে আমরা পয়েন্ট 2 এর হেডিংটা পড়বো, পয়েন্ট 2। এটাও কিন্তু মাইনর নিয়ে। তাহলে পয়েন্ট 2 বলতেছে কি? বেনিফিশিয়াল এগ্রিমেন্টস আর ভ্যালিড এগ্রিমেন্টস। দেখেন, বেনিফিশিয়াল
agreements are valid contracts. লিখেছেন? যেই ক্ষেত্রে মাইনরের উপর কোনো অব্লিগেশন নাই, কোন রকম দায় নাই, কিন্তু সে এখানে বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী, তাহলে সেই মাইনরের পক্ষ হয়ে যদি তার ন্যাচারাল গার্ডিয়ান যদি কোনো চুক্তি করে, সেই চুক্তিটা আপনার ভ্যালিড কন্ট্রাক্ট। ঠিক আছে, কারণ এখানে সে বেনিফিশিয়ারি, সে সুবিধাভোগী, কিন্তু তার উপর কোনো অব্লিগেশন নাই। তাহলে তার হয়ে যদি তার ন্যাচারাল গার্ডিয়ান যদি কোনো চুক্তি করে, সেই কন্ট্রাক্টটা ভ্যালিড কন্ট্রাক্ট। লিখেছেন? স্যার বুঝি না এটা। এইটা হচ্ছে যে আপনার মাইনরের হয়ে যদি তার ন্যাচারাল গার্ডিয়ান যদি কোনো চুক্তি করে, যেই চুক্তিতে কোনো দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতা কার উপর নাই, মাইনরের উপর কোনো দায়বদ্ধতা নাই, বরং এই চুক্তি থেকে সে সুবিধা পাবে, তাহলে সেই ক্ষেত্রে এই চুক্তিগুলো হচ্ছে আপনার ভ্যালিড কন্ট্রাক্ট, বৈধ চুক্তি। জি স্যার বুঝতে লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু জিনিস পড়বো, যেই জিনিসগুলো আমরা হচ্ছে আগে পড়িনি, সেটা হচ্ছে যে আচ্ছা আপনাদেরকে রিটেন একটা কোয়েশ্চেন আসতে পারে, একটু কোয়েশ্চেনটা লেখেন, আগে প্রশ্ন উত্তরটা লেখেন। an invitation to offer is not offer. ঠিক আছে, an invitation to offer is not offer। একটু বুঝেন, আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে মেনু কার্ড দেখছেন, মেনু কার্ডের মধ্যে ওখানে বিভিন্ন আইটেমের দামগুলো দেয়া আছে, তাহলে এটা কিন্তু অফার না, এটা কিন্তু ইনভাইটেশন টু অফার বা ইনভাইটেশন টু ট্রিট। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এইটার আরেকটা উদাহরণ যদি আপনারা বলতে চান, তাহলে হচ্ছে সেল অফ গুডস বাই অকশন। তাহলে অকশন সেল বা দরপত্র আহ্বানের মাধ্যমে যে আপনার সেল করার জন্য যে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেয়া হয়, ওটা কিন্তু কি না, ওটা অফার না। ঠিক আছে, ওটাকে অফার ভাবলে ভুল হবে। ঠিক আছে, তাহলে এই অ্যান ইনভাইটেশন টু অফার, একটা আপনি অফারের জন্য একটা ইনভাইট করতেছে আপনাকে, অ্যান ইনভাইটেশন টু অফার ইজ নট এ অফার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তখন আপনি একটা মামলা রেফারেন্স দিবেন, এই মামলাটার নাম হচ্ছে হ্যারিস ভার্সেস নিকারসন। হ্যারিস ভার্সেস নিকারসন। ঠিক আছে, লিখেছেন? জি স্যার। জি স্যার। তারপর আরেকটা লিখেন, টু আইডেন্টিক্যাল ক্রস অফার্স। টু আইডেন্টিক্যাল ক্রস অফার্স do not make a contract। ঠিক আছে, আপনি আমাকে বলেছেন যে আপনার আপনার গাড়িটা আপনি আমাকে 10 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবেন। না, আপনি আমাকে আমাকে বলেন নাই, আপনি চিঠি যোগে লিখছেন যে 10 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবেন। আমি চিঠি যোগে আপনাকে লিখছিলাম যে আমি আপনার থেকে 10 লক্ষ টাকা কিনবো। এই তো দুইটা আইডেন্টিক্যাল, ভিন্ন। ঠিক আছে, এটা ভিন্ন নাকি অভিন্ন বলেন তো, ভিন্ন নাকি অভিন্ন? আইডেন্টিক্যাল শব্দের অর্থ কি?
কি কারো কথা নাই কেন? আইডেন্টিক্যাল শব্দের অর্থ এটা কি আলাদা অভিন্ন না? আপু। আইডেন্টিক্যাল মানে কি আলাদা? আলাদা আলাদা। আচ্ছা, তাহলে এই যে আইডেন্টিক্যাল, দুইটা আইডেন্টিক্যাল ক্রস অফার হয়েছে এখানে। আপনি একটা অফার দিয়েছেন, আমি একটা অফার দিয়েছি, কিন্তু আপনার অফারটা আমি জানতাম না, আমার অফারটা আপনি জানতেন না। ঠিক আছে, এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে বাই ইগনোরিং ইচ আদার। অর্থাৎ আপনার অফারটা আমার জানা ছিল না, আমার অফারটা আপনার জানা ছিল না। সেই ক্ষেত্রে এই দুইটা আইডেন্টিক্যাল ক্রস অফার্স কখনো একটা কন্ট্রাক্ট বিবেচিত হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটা অফার দিয়েছি। অফারটা হচ্ছে কি, আজকে রাতে আমরা লাঞ্চ করব। তো আপনি এই লাঞ্চের সময় আপনি আসেন নাই, তাহলে আমি কি কোর্টে মামলা করতে পারবো? বলো তো। না স্যার। তাহলে এইখানে কি থাকতে হবে? এইখানে একটা অফারের সাথে অবশ্যই অফারের সাথে একটা অন্যতম যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাটা হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ। ইন্টেনশন টু মানে উদ্দেশ্য থাকতে হবে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ। একটা ইন্টেনশন থাকবে যেটার উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ। এটা কোথায় বলা আছে? এটা একটা বিখ্যাত মামলায় পড়া আছে, আপনারা মামলাটা পড়বেন। বালফোর ভার্সেস বালফোর, বালফোর ভার্সেস বালফোর, বালফোর ভার্সেস বালফোর। এই মামলার মধ্যে বলা হচ্ছে শুধু একটা অফার থাকলে হবে না, ওই অফারের সাথে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ইন্টেনশন থাকতে হবে টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ। এটা 1919 সালের মামলা। এই মামলার মধ্যে এটা বলা হয়েছে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, ওকে, দেন আমরা এই আরেকটা এটার একটা জিনিস পড়ব। এক্সাম্পল দিলে ভালো। কোনটা এক্সাম্পল? হচ্ছে ওই আপনার সাথে ইন্টেনশন টু ক্রিয়েট। লাঞ্চের কথাটা বললাম যে ওইটাই এক্সাম্পল না? অর্থাৎ আপনাকে আমি বললাম যে আমরা একসাথে লাঞ্চ করব, কিন্তু আপনি আসলেন না, আমি কি এখন কোর্টে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো? না। তাহলে এই অফার হইলে হবে না, সিম্পলি অফার হইলে হবে না, অফারের সাথে একটা ইন্টেনশন থাকবে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ। সেটা যদি না থাকে সেটা কন্ট্রাক্ট বলে বিবেচিত হবে না। লিখেছেন? লিখেছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে যে হোয়াট হোয়াট essentials of valid consideration। অর্থাৎ ভ্যালিড কনসিডারেশনের গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি কি? essentials of valid consideration লেখেন। আমি এটা আপনাদেরকে মানে না লিখে পড়িয়ে দিচ্ছি, একটু দেখেন। essentials of valid consideration, এখন লেখেন must move at the desire of the promisor, যেটা আপনাদেরকে কালকেই পড়াইছি। সেকশন 2 সাবসেকশন ডি তে বলতেছে আপনার কনসিডারেশনটা কার ইচ্ছায় দিতে হবে? কনসিডারেশনটা অবশ্যই আপনার প্রমিসরের ইচ্ছায় দিতে হবে। মাস্ট মুভ অ্যাট দি ডিজায়ার অফ দ্য প্রমিসর, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দেখেছেন? জি স্যার। তারপর লেখেন অ্যাট দি ডিজায়ার অফ দি প্রমিসর। লিখেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর কনসিডারেশন মে বি পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। কনসিডারেশনটা বর্তমানেও হইতে পারে, ফিউচারও হইতে পারে, অথবা অতীতেও হইতে পারে। কনসিডারেশন মে বি পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। লিখেছেন? জি স্যার। তারপর লেখেন কনসিডারেশন মাস্ট বি সামথিং অফ ভ্যালু।
অর্থাৎ ওইটার কোনো না কোনো মূল্য থাকতে হবে। কনসিডারেশন মাস্ট বি সামথিং অফ ভ্যালু। ভ্যালু, ঠিক আছে? কনসিডারেশন মাস্ট বি সামথিং অফ ভ্যালু, ঠিক আছে? এটা বলা আছে ওইটার কোনো না কোনো মূল্য থাকতে হবে। দেখেছেন? জি স্যার। তারপর কনসিডারেশন মাস্ট বি রিয়েল, এটাকে অবশ্যই বাস্তব হইতে হবে, নট ইলুসরি। কনসিডারেশন মাস্ট বি রিয়েল, এটা লেখেন, কনসিডারেশন মাস্ট বি রিয়েল। বুঝছেন? জি স্যার। তারপর কোন কোন কনসিডারেশন গুলো ভ্যালিড কনসিডারেশন না, কনসিডারেশন হুইচ আর নট ভ্যালিড, তাহলে কোনগুলো ভ্যালিড কনসিডারেশন না সেগুলো আমরা একটু পড়ি। ফিজিক্যালি ইম্পসিবল, ফিজিক্যালি ইম্পসিবল, ফিজিক্যালি ইম্পসিবল। ধরেন আপনার সাথে আমি একটা চুক্তি করেছি বলে যে আপনি যদি এই চুক্তিটা সম্পাদন করেন আমি 1 সেকেন্ডে 10 মিটার দৌড়াবো। 1 সেকেন্ডে 10 মিটার দৌড়ানো অসম্ভব প্রায়, ঠিক আছে? তাহলে এই যে ফিজিক্যালি ইম্পসিবল একটা কনসিডারেশন কথা বলেছি, এটা ভ্যালিড কনসিডারেশন হিসাবে গণ্য হবে না। ফিজিক্যালি ইম্পসিবল, লিখেছেন? জি স্যার। তারপর লিখেছেন, তারপর লিখেন হচ্ছে 2 নাম্বার, ইলুসরি অর ডিসেপটিভ কনসিডারেশন। আমি আপনার সাথে কোনো প্রতারণা করে যদি কোনো একটা কনসিডারেশন দেই, ইলুসরি মানে কাল্পনিক, এটা হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনি যদি আমার এই কাজটা করে দেন আমি আপনার জন্য সোনার রাজহাঁসের সোনার ডিমটা নিয়ে আসবো। রাজহাঁস তো কোনোদিন সোনার ডিম পারে না। তাহলে এটা হচ্ছে ইলুসরি বা ডিসেপটিভ কনসিডারেশন, তাহলে এটাও ভ্যালিড কনসিডারেশন হবে না। লিখেছেন? জি স্যার। তারপর 3 নাম্বার লেখেন লিগালি ইম্পসিবল, লিগালি ইম্পসিবল, আইনগতভাবে এটা অসম্ভব, ঠিক আছে? আইনগতভাবে এটা অসম্ভব এই কনসিডারেশনটা দেয়া। বাংলাদেশ ব্যাংকের অর্থ লুট করে আপনাকে দিব কনসিডারেশন কথা বলছি, হবে নাকি? এটা লিগালি ইম্পসিবল না, ঠিক আছে? জি স্যার। লিখেছেন? তারপর আরেকটা লেখেন আনসার্টেইন কনসিডারেশন। আমি আপনাকে বলেছি আমার 10টা গাড়ির মধ্যে আমি বলছি আমি আপনাকে একটা গাড়ি দিব, কোন গাড়িটা দিব এটা আপনাকে বলি নাই, এটা হচ্ছে আনসার্টেইন কনসিডারেশন। আনসার্টেইন কনসিডারেশন, লিখেছেন? জি স্যার। তারপর আমরা কালকে একটা বিষয় পড়েছিলাম, আচ্ছা ওটা তো পড়াই ফেলছি। দেন আমরা হচ্ছে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এটাও পড়াই ফেলছি, এটাও পড়াই ফেলছি, একটু দেখি আপনাদের। তারপর ফাইল এগ্রিমেন্টস পড়াই ফেলছি, আচ্ছা কনসেন্ট পড়েছি। তারপর হচ্ছে যে আপনাদের, আচ্ছা লেখেন distinction between coercion and undue influence। আচ্ছা লেখেন distinction between coercion and undue influence। আপনাদেরকে এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাতে রিটেনের পরীক্ষায় আসছে, এই জন্য আমার এখানে নোট যেখানে আছে এখানে আমি দেখছি যে রিটেনের পরীক্ষায় আসছে। ডিস্টিংশন, দুইটার মধ্যে পার্থক্য, coercion and undue influence, ঠিক আছে? coercion and undue influence, লিখেছেন? জি স্যার। ন্যাচার, প্রথম পার্থক্য হচ্ছে তাদের ন্যাচারে। ন্যাচারটা মানে কি? কোয়ারশন আপনার একটা বল প্রয়োগ থাকে, আর আনডিউ ইনফ্লুয়েন্সের মধ্যে যে আনডিউ ইনফ্লুয়েন্স চর্চা করবে সে একটা বেটার পজিশনে থাকে। ধরেন সে আবার বাবা হইতে পারে। আনডিউ ইনফ্লুয়েন্সের মধ্যে সম্পর্কটা হয় কাদের মধ্যে হয়? ফিডুশিয়ারি রিলেশনশিপ, ফিডুশিয়ারি রিলেশনশিপ লেখেন, ফিডুশিয়ারি রিলেশনশিপ। যেমন গ্রামের একজন অসহায় মানুষের সাথে ওই গ্রামের সর্দার, তার যে সম্পর্ক, এই সম্পর্কটা অনেকটাই আপনার আনডিউ ইনফ্লুয়েন্সের মতো। অর্থাৎ সর্দার চাইলে গ্রামের ওই অশিক্ষিত মানুষটাকে
ভুলভাবে মিসগাইড করে তার সম্পত্তিটা নিয়ে নিতে পারে। তাহলে এই ক্ষেত্রে আনডিউ ইনফ্লুয়েন্সটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝতে পেরেছেন? স্যার নেচারের পার্থক্যটা বুঝতে পারি নাই। ন্যাচারাল পার্থক্য হচ্ছে কোয়ারশন আপনার বল প্রয়োগ করছে, আর আনডিউ ইনফ্লুয়েন্সে একজন ব্যক্তি সুপেরিয়র পজিশনে থেকে সে সুপেরিয়র পজিশনের সুবিধাটা নিচ্ছে। লিখেছেন? জি স্যার। জি স্যার। তারপর 2 নাম্বার লেখেন বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ আনডিউ ইনফ্লুয়েন্সে যে, মনে রাখবেন কোয়ারশনের মধ্যে যে আপনার বলতেছে যে এই এগ্রিমেন্টটাতে কোয়ারশন করা হয়েছে, তার উপর লায়াবিলিটি তাকেই প্রুফ করতে হবে যে তাকে জোর জবরদস্তি করে এই কন্ট্রাক্টটা করা হয়েছে। আর আনডিউ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে যে আপনার আপার পজিশনে থাকে, যেমন পিতা এবং পুত্র, এই ক্ষেত্রে আপার পজিশনে কে আছে? অবশ্যই পিতা। তাহলে পিতাকে প্রুভ করতে হবে যে এখানে আনডিউ ইনফ্লুয়েন্স করা হয় নাই। লিখেছেন? সেকেন্ডটা কি বলেছেন বুঝতে পারিনি। সেকেন্ডটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ সম্পর্কে বলা হয়েছে। বার্ডেন জি অফ স্যার, বুঝতে প্রুফ পেরেছি। জি স্যার। লিখেছেন? জি তারপর স্যার। লেখেন distinction between fraud and misrepresentation. Distinction between fraud and misrepresentation. তাহলে ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে ইন্টেনশন টু ডিসিভ। ইন্টেনশন টু ডিসিভ ফ্রডের ক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টেনশন থাকবে তাকে প্রতারণা করার জন্য। ইন্টেনশন টু ডিসিভ থাকে, তাকে প্রতারণা করার একটা ইন্টেনশন থাকবে, যেটা ফ্রডে থাকবে কিন্তু সেটা মিসরিপ্রেজেন্টেশনে থাকবে না। প্রথম পার্থক্য হচ্ছে এটা। ঠিক আছে? জি স্যার। তারপর ফ্রডের ক্ষেত্রে রেমেডি হচ্ছে দুইটা। আপনার সাথে কেউ যদি ফ্রড করে সেখানে হচ্ছে রেমেডি। এগুলো সবগুলো রিটার্নের কোয়েশ্চেন, এগুলো রিটার্নের কোয়েশ্চেন পড়াচ্ছি। ঠিক আছে? সো এগুলো রিটার্নে আসছো। সো ফ্রডের ক্ষেত্রে আপনার রেমেডি হচ্ছে দুইটা। আপনি ড্যামেজ ক্লেম করতে পারবেন যে ক্ষতিপূরণ চাই আমি, আপনি ক্ষতিপূরণ চাইতে পারবেন, অথবা ক্ষতিপূরণের সাথে সাথে আপনি ক্ষতিপূরণ প্লাস, ওখানে অথবা নাই, ক্ষতিপূরণ প্লাস আপনি ওই চুক্তিটা রেসিন্ড করতে পারবেন। রেসিন্ড মানে কি ওই চুক্তিটা রদ করতে পারবেন। আপনি ক্ষতিপূরণ আপনার চুক্তি রদ সাপেক্ষে আপনি ওইখানে ক্ষতিপূরণ চাইতে পারবেন। ক্ষতিপূরণ প্লাস ড্যামেজ। ক্লিয়ার? এটা হচ্ছে ফ্রডের ক্ষেত্রে। ঠিক আছে? শুধু ক্ষতিপূরণ অথবা ক্ষতিপূরণ এবং রদ দুটো? শুধু ক্ষতিপূরণ না, ক্ষতিপূরণ প্লাস রদ দুইটোই একসাথে চাইতে হবে আপনাকে। প্লাস, আচ্ছা। বুঝতে পারছেন? আর মিসরিপ্রেজেন্টেশনে আপনি অনলি অ্যাভয়েড করতে পারবেন। অনলি অ্যাভয়েড দ্য কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্টটাকে আপনি রেসিন করতে পারবেন। অনলি অ্যাভয়েড দ্য কন্ট্রাক্ট, কন্ট্রাক্টকে আপনি অ্যাভয়েড করে ফেলতে পারবেন। আর কোনো আপনি কি করতে পারবেন না, কোনো ক্ষতিপূরণ পাবেন না, ড্যামেজ এর জন্য আপনার কোনো ক্ষতিপূরণ পাবেন না। তাহলে এখানে রেমেডি হচ্ছে দুইটা আর এখানে রেমেডি হচ্ছে একটা। অনলি অ্যাভয়েড দ্য কন্ট্রাক্ট, আপনি কন্ট্রাক্টকে কেবলমাত্র অ্যাভয়েড করতে পারবেন। লিখেছেন? লিখেছেন কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস পড়বো, রুলস রিগার্ডিং ভ্যালিড কন্ট্রাক্ট। মানে একটা ভ্যালিড কন্ট্রাক্ট হইতে হইলে কি কি রুলস লাগবে? ঠিক আছে? রুলস রিগার্ডিং ভ্যালিড কন্ট্রাক্ট মানে একটা রুলস রিগার্ডিং ভ্যালিড অফার।
একটা অফারটা যে ভ্যালিড হইতে হইলে কি কি কন্ডিশন ফুলফিল করা লাগবে এটা বলতেছে। তাহলে অফার সম্পর্কে আমরা প্রথমেই পড়ছি সেকশন 2 সাবসেকশন এ, এটা আপনাকে আগে প্রথমে লিখতে হবে। তারপর প্রথমেই বলতেছে অফার মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। এই অফারটা কি হইতে পারে, এক্সপ্রেস হইতে পারে অথবা ইমপ্লাইড হইতে পারে। তাহলে অফারটা এক্সপ্রেস অথবা ইমপ্লাইড হইতে পারে, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে অফারটা একটা নির্দিষ্ট ব্যক্তির বরাবরে হইতে পারে অথবা পুরো পৃথিবীর, দা ওয়ার্ল্ড অ্যাট লার্জ, পুরো পৃথিবীর বরাবরে হইতে পারে। অফারটা একটা নির্দিষ্ট ব্যক্তির বরাবরে হইতে পারে অথবা দা ওয়ার্ল্ড অ্যাট লার্জ, পুরো পৃথিবীর বরাবরে হইতে পারে, ঠিক আছে? লিখেছেন? জি স্যার। তারপর অফারে কি থাকবে, an offer must have intention to create legal relationship, intention to create legal relationship। এটা কোথায় বলা আছে? বালফোর ভার্সেস বালফোর মামলার মধ্যে বলা হয়েছে যে an offer must have intention to create legal relationship, ঠিক আছে? এটা বালফোর ভার্সেস বালফোর 1919 সালের মামলায় বলা হচ্ছে, ঠিক আছে? জি স্যার। তারপর আপনাকে আরেকটা লিখতে হবে যে 4 নাম্বার, অফারটা আপনাকে কি হইতে হবে, সার্টেন, নির্দিষ্ট হইতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে। তারপর হচ্ছে ডেফিনেট, এটা নির্দিষ্ট থাকতে হবে, সার্টেন ডেফিনেট, নট ভেগ, এটা কোনো অবাস্তব হইতে পারবে না, বা নট ভেগ অর নট লুজ অর ভেগ, এটা ভেগ হইতে পারবে না, ঠিক আছে? এটা কোথায় বলা আছে? এটা একটা মামলায় বলা আছে, পিচ ভার্সেস FITCH, পিচ ভার্সেস স্নেডেকার, SNEDEKER, এটা সবগুলো আপনারা কুশালের বইয়ে পাবেন। পিচ ভার্সেস স্নেডেকার, এই মামলার মধ্যে বলা হচ্ছে অফার মাস্ট বি সার্টেন, ডেফিনেট, নট লুজ অর ভেগ, কোন রকম ভেগ অথবা লুজ হইতে পারবে না, ঠিক আছে? জি স্যার। তারপর লেখেন লাস্ট হচ্ছে আপনার রিজনেবল, আচ্ছা রিজনেবল টাইমের একটা লেখেন মে বি কন্ডিশনাল। অফারটা আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে কন্ডিশনাল হইতে পারে, মে বি কন্ডিশনাল। এবং এই যে কন্ডিশনাল যেটা করছেন এটা ক্লিয়ারলি কমিউনিকেটেড টু দা অফারি, ক্লিয়ারলি কমিউনিকেটেড টু দা অফারি, ক্লিয়ারলি কমিউনিকেটেড টু দা অফারি, টু দা অফারি। আপনার যে অফার যেটা দিয়েছেন এই অফারটা আপনি কন্ডিশনাল, মানে বলে দিতে পারেন যে এত টাকার নিচে আমি এটা আপনাকে বিক্রি করব না, এই অফারটা কন্ডিশনাল হতে পারে, ঠিক আছে? এবং এই কন্ডিশনটা অবশ্যই আপনাকে অফারিকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে, যোগাযোগ ক্লিয়ারলি বলে দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। তারপর এটা হচ্ছে যে আমাদের লিঙ্কটাও এখন শেষ হয়ে যাবে। তো আমরা মোটামুটি কন্ট্রাক্ট ল নিয়ে যা আছে সবগুলো পড়ে ফেলেছি, আমার মনে হয় যে আর কিছু তেমন বাকি নাই। আচ্ছা আরেকটা জিনিস হয়তো বাকি আছে, আর কি বাকি আছে কিনা দেখি। আচ্ছা আপনারা লেখেন একটা হচ্ছে ডক্ট্রিন অফ সুপারভেইনিং ইম্পসিবিলিটি, ওই সেকশন 56 লিখেছিলাম না, ওটাতে লেখেন ডক্ট্রিন অফ সুপারভেইনিং ইম্পসিবিলিটি। আচ্ছা সেকশন 56 হচ্ছে কি একটু লেখেন। Doctrine of supervening impossibility। আপনার সাথে আমি একটা চুক্তি করেছি, চুক্তি করার পরে চুক্তির যে বিষয়বস্তু সেটা উধাও হয়ে গেছে, তাহলে তো এই চুক্তিটার বাস্তবায়ন করা যাবে না। তাহলে এই যে বাস্তবায়ন করা যাচ্ছে না, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের নাম হচ্ছে ডক্ট্রিন অফ সুপারভেইনিং ইম্পসিবিলিটি। এটা কোথায় বলা আছে?
সেকশন 56 এ বলে দেওয়া আছে। ঠিক আছে? জি স্যার। তাহলে কোন কোন ক্ষেত্রে ডক্ট্রিন অফ সুপারভেনিং ইম্পসিবিলিটি হবে? প্রথমে লেখেন ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার, ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার মানে যেই বিষয়বস্তু নিয়ে আমি চুক্তিটা করেছি, অর্থাৎ আমার বাড়ি বিক্রয় করব আপনাকে, সেই বাড়ি বিক্রয় নিয়ে আপনার সাথে আমি চুক্তি করেছি, সেই বাড়িটাই যদি সাইক্লোনে চুক্তির পরের দিন উড়িয়ে নিয়ে যায়, তাহলে তো আর এই কন্ট্রাক্টটা পারফর্ম করা সম্ভব হচ্ছে না। তাহলে এটা বলতেছে ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার, লিখেছেন? জি স্যার। তারপর আপনারা লেখেন ফেইলিউর অফ আলটিমেট পারপাস, ফেইলিউর অফ আলটিমেট পারপাস। আমি সৈন্য অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সৈন্যদের জন্য চাল কিনতে চেয়েছিলাম, কিন্তু সৈন্যরাই, বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরাই এই এলাকা ছেড়ে চলে গেছে, তাহলে আমার ওই চাল কেনার উদ্দেশ্যটা আপনার দিন দেখা হয়, অনেক কম সময়, বাকিদের সাথে তো প্রত্যেকদিন দেখা হয়। আপনার একটা ক্লাস কমপ্লিট করতে স্যার পুরো এক সপ্তাহে কমপ্লিট করা খুব কঠিন হয়ে যায়, নোট করা প্লাস পড়াশোনা এক সপ্তাহে হয় না। বুঝতে পেরেছি। স্যার আচ্ছা, কন্ট্রাক্ট আজকেই শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্টটা আজকেই শেষ হবে। আচ্ছা, তো ফেইলিওর অফ আলটিমেট পারপাস, আমি যে সৈন্য দলের জন্য খাবারটা সংগ্রহ করার কথা ছিল, সেই সৈন্য দলই এখান থেকে চলে গেছে। তাহলে আমার যে পারপাস সার্ভ করার যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটাই আপনার ব্যাহত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনার ডক্ট্রিন অফ সুপারভেনিং ইম্পসিবিলিটিটা এখানে অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার? তার নাম্বার 3 নাম্বার, 3 নাম্বারটা হচ্ছে ডেথ, ডেথ অর personal incapacity, death or personal incapacity of the promisor। বলেন আমি আপনার সাথে একটা চুক্তি করেছি যে আপনি আমার অনুষ্ঠানে গান করবেন, তাহলে আল্লাহ না করুক আপনার কোন একটা কিছু হয়েছে, ডেথ হয়েছে, তাহলে সেই কন্ট্রাক্টে কি আর এনফোর্স করা যাবে না? ডেথ অথবা পার্সোনাল ইনক্যাপাসিটি, ধরেন আপনি আমার প্রোগ্রামে ডান্স যে সেগমেন্টটা আছে ওখানে আপনি পার্টিসিপেট করেননি, কোনো কারণে আপনার একটা পা ভেঙে গেছে, তাহলে আপনার পার্সোনাল ইনক্যাপাসিটি, তাহলে সেই ক্ষেত্রে সেই কন্ট্রাক্টটা কি এনফোর্স করা যাবে না? যাবে না। তাহলে এগুলো সবগুলোই আপনার ডক্ট্রিন অফ সুপারভেনিং ইম্পসিবিলিটির মাধ্যমে কন্ট্রাক্ট গুলো ভয়েড হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। তারপর আরেকটা হচ্ছে চেঞ্জ অফ ল। 4 নাম্বার চেঞ্জ অফ ল।
ধরেন আজকে আপনার সাথে আমার চুক্তি হয়েছে, আপনি আমাকে 2 কার্টুন অর্থাৎ ধরেন 200 পিস আপনি আমাকে প্যারাসিটামল দিবেন। তো হঠাৎ করে বাংলাদেশ সরকার আইন করলো যে প্যারাসিটামলকে মাদকদ্রব্য হিসাবে ঘোষণা করলো, তাহলে চেঞ্জ অফ ল, একটা লটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে প্যারাসিটামলটা এখন আমার জন্য, এই কন্ট্রাক্টটা করা এখন আমার জন্য আইনত অবৈধ হয়ে গেছে। তাহলে এই চেঞ্জ অফ লর মাধ্যমে এটা ডক্ট্রিন অফ সুপারভেনিং ইম্পসিবিলিটি হিট করবে, যার কারণে কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে আউটব্রেক অফ ওয়ার। আউটব্রেক অফ ওয়ার, ধরেন আপনি মায়ানমারের বাসিন্দা, আমি আপনার থেকে আচার আনবো, ঠিক আছে, 200 প্যাকেট আচার আনবো। হঠাৎ করে মায়ানমারের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন আপনি মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছে, তখন আপনার স্ট্যাটাস হয়ে যাবে এলিয়েন এনিমি। আপনার স্ট্যাটাস হয়ে যাবে এলিয়েন এনিমি। তাহলে এলিয়েন এনিমির কোন দেশের সাথে, এলিয়েন এনিমি যে দেশের আছে সেই দেশের সাথে কোনো যদি ব্যবসা পরিচালনা করেন, সেই ব্যবসাটা সেই যদি কোনো চুক্তি হয়, সেই চুক্তিটা ভয়েড হয়ে যাবে, কারণ বাংলাদেশের সাথে আপনার মায়ানমারের যুদ্ধ চলছে। তাহলে আপনি মায়ানমারের বাসিন্দা, তাহলে আপনি হচ্ছেন, আপনার স্ট্যাটাস হচ্ছে এলিয়েন এনিমি, তা আপনার সাথে আমার কোনো ব্যবসায়িক লেনদেন যদি হয় সেটা ভয়েড হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখেন, কোন জিনিসটা ডক্ট্রিন অফ সুপারভেনিং ইম্পসিবিলিটি দিয়ে কভার করবে না? একটা জিনিস, সেটা হচ্ছে ডিফিকাল্টি অফ পারফরম্যান্স। এটা ডক্ট্রিন অফ সুপারভেনিং ইম্পসিবিলিটি দিয়ে কভার করবে না, অর্থাৎ কন্ট্রাক্টটা ভয়েড হবে না, ভ্যালিডই থাকবে। তাহলে কোনটা? ডিফিকাল্টি অফ পারফরম্যান্স। ডিফিকাল্টি অফ পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে, আপনি আমাকে 10 মণ আলু দিবেন। তো 10 মণ আলু আপনি রাঙামাটি থেকে কাপ্তাই এসে দিবেন, কিন্তু হঠাৎ করে রাঙামাটির রাস্তাটা ভেঙে গেছে। কিন্তু রাঙামাটির রাস্তা ভাঙলে কি হয়েছে? বান্দরবন হয়ে তো আপনি কাপ্তাই আসতে পারবেন। তাহলে এইটা আপনার জন্য কষ্ট হচ্ছে যে রাঙামাটি হয়ে আপনি আসতে পারতেছেন না, কিন্তু বান্দরবন হয়ে তো আসতে পারতেছেন। এই যে ডিফিকাল্টি অফ পারফরম্যান্স অফ কন্ট্রাক্টের জন্য কোনো কন্ট্রাক্ট ভয়েড হবে না, অর্থাৎ এই ডিফিকাল্টি অফ পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট কখনো সুপারভেনিং ইম্পসিবিলিটিকে অ্যাটাচ করবে না। বুঝতে পারছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কন্ট্রাক্ট ল শেষ করলাম, আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট শেষ হয়েছে, কন্ট্রাক্ট অ্যাক্ট শেষ হয়েছে। নেক্সট 2 ক্লাসের মধ্যে আমরা রেজিস্ট্রেশন একটা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তো কারো কি কোনো সে আছে বা কিছু বলবেন? স্যার আমার একটা ভাইয়া কোশ্চেন একটা আছে। কোশ্চেন ছিল। ভাইয়া একটা হ্যাঁ, কোশ্চেন বলেন। আছে আমার। বলেন, আগে কে বলবেন? আগে আপনারা ডিসাইড করেন কে বলবেন। হ্যাঁ বলেন। ভাইয়া আমি বলছি, আপনি বললেন যে বাংলাদেশের সাথে যদি মায়ানমার বলেন বা অন্যান্য দেশে যদি যুদ্ধ হয়, কিন্তু সেখানে তো আমরা কন্টাক্ট করতে পারবো না। কিন্তু এমন হলো যে বাংলাদেশের একটা লোক সেখানে মায়ানমার বা মালয়েশিয়াতে গিয়ে বসবাস করলো, ওই দেশের সাথে যুদ্ধ হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের লোক যদি ওই দেশে থাকে, তাহলে কি সেক্ষেত্রে কন্টাক্টটা করতে পারবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে করতে পারবেন, সেই ক্ষেত্রে করতে পারবেন, কোনো